সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরানোর আর্জি, বিবেচনার আশ্বাস ভারতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূস সরকারের সব কাজের বৈধতা চ্যালেঞ্জ, ফের হাইকোর্টে রিট আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সারোয়ারের দোকান খালি, মোমিনের মাঠ শেষ, বিএনপির মসনদ পাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের ক্ষমতা হারানোর পরেই উঠল বড় অভিযোগ, ১০০ কোটি আত্মসাৎ করেছেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৯৫ ঘণ্টা ৫০ গ্রাম, একটা অবৈধ সরকার যারা জনগণের পরোয়া করে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজধানীতে আন্ডারওয়ার্ল্ডের পুরনো আতঙ্ক, ১০ শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে চলছে তাণ্ডব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বরিশালী ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের ড্রোন হামলায় আমিরাতের তেল শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানের গুলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের বিএনপি সরকারের বিদেশমন্ত্রী হিসেবে প্রথমবার ভারত সফরে এসেই নয়াদিল্লির কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদ্মাপাড়ে প্রত্যর্পণের দাবি জানালেন খলিলুর রহমান। সূত্রের দাবি, বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেই হাসিনাকে ফেরানোর আর্জি পেশ করেছেন খলিলুর। সেই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের দাবিও জানিয়েছেন খলিলুর। হাসিনার মতোই আসাদুজ্জামানকেও মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ, আসাদুজ্জামানও বর্তমানে ভারতেই রয়েছেন। খলিলুর এই দুজনের প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারত সরকারের তরফে কোনো সুনিশ্চিত আশ্বাস মেলেনি, বরং গোটা বিষয়টিকে বিবেচনাধীন স্তরেই রাখা হয়েছে বলে সূত্রের খবর। হাসিনা এবং আসাদুজ্জামানের প্রত্যর্পণের ইস্যুতে বাংলাদেশ যে ভারত সরকারের ওপরে চাপ তৈরি করতে চাইছে, এটা বুঝেই ধীরে চলনীতি নিয়েছে দিল্লি, এমনটাই সরকারি সূত্রের দাবি। বাংলাদেশের যুবনেতা ওসমান হাদির খুনে অভিযুক্তদের যেভাবে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, সেই পদক্ষেপের জন্য বাংলাদেশ সরকারের তরফে ভারত সরকারকে ধন্যবাদও দেন খলিলুর। হাদির খুনে দুই অভিযুক্ত ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সরকারি নিয়ম মেনেই এই দুই অভিযুক্তকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে ভারত। এদিন দুদেশের বিদেশমন্ত্রীর বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামী দিনে দুদেশের ভিসা ব্যবস্থা সহজ করে তোলা নিয়েও ঐক্যমত্য হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে। সবচেয়ে আগে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদান পদ্ধতিকে সহজ করার কথা জানানো হয়েছে দুদেশের তরফেই। ডিসেম্বরেই শেষ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ। তার আগে দুদেশের প্রশাসনিক স্তরের আলোচনার মাধ্যমে এই চুক্তির নবীকরণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে বলেও স্থির হয়েছে বৈঠকে, দাবি সূত্রের। বুধবার ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন খলিলুর। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে ভারত যেভাবে বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য হরদীপকে ধন্যবাদও জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী। সূত্রের খবর, সাবেক প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ গত রোববার ৩ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেন। রিট আবেদনে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া এইসব বিষয়ে একটি কমিশন গঠন করে বিস্তারিত অনুসন্ধান চালানোর আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আবেদন করা হয়েছে রিটে।
রিটকারী আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ সোমবার ৪ মে গণমাধ্যমকে রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। এই রিটে ক্যাবিনেট সেক্রেটারি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২ সেক্রেটারিকে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য যে এর আগেও এই আইনজীবী অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা হাইকোর্ট খারিজ করে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও হাইকোর্টের সেই রায় বহাল রেখে রিটকারীর লিভ টু আপিলটি পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন অ্যাপিল বিভাগ এক বিশেষ রেফারেন্সের মাধ্যমে মতামত দিয়েছিলেন যে সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টা। জ্বালানি তেলের দাম বাড়ল, আর বাড়ল মানুষের কষ্ট। ময়মনসিংহের সারোয়ার হোসেনের দোকানে বিক্রি কমে গেছে ৪০%। আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক সামিউল ইসলাম ২০,৫০ টাকা বেতনে সংসার টানতে পারছেন না। বগুড়ার কৃষক আব্দুল মোমিনের করলা সপ্তাহের ব্যবধানে ২৫০০ থেকে নেমে এসেছে ৮০০ টাকায়। এই ৩টে গল্প আসলে একটাই গল্প, দেশের কোটি কোটি মানুষের গল্প, যাদের আয় বাড়েনি কিন্তু বেঁচে থাকার খরচ বেড়েছে প্রতিটা দিন। এই বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে বিএনপি সরকারের দিকে তাকালে যে ছবিটা চোখে পড়ে সেটা রীতিমতো হতাশাজনক। ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটাকে নির্বাচন বলতে গেলে নির্বাচন শব্দটার প্রতি অবিচার করা হয়। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। যতটুকু ভোট হয়েছে সেটা ছিল নিজেদের সাজানো মঞ্চে, নিজেদের অভিনয়। এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা কোনো সরকারের কাছে সাধারণ মানুষ কতটুকু জবাবদিহিতা আশা করতে পারে সেটা ভাবলেই উত্তর পাওয়া যায়। বিএনপির রাজনৈতিক ইতিহাস এমনিতেও বেশি সুবিধার না। জিয়াউর রহমান যে দলটা তৈরি করেছিলেন সেটা সেনানিবাসের ছায়ায় জন্ম নেওয়া। ক্ষমতার কাছাকাছি থাকলে দলটা কিভাবে চলে সেটা এই দেশের মানুষ একাধিকবার নিজের চোখে দেখেছে। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এই শব্দগুলো বিএনপির শাসনামলের সাথে যেভাবে জুড়ে গেছে সেটা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। এখন তারা আবার ক্ষমতায়, আর মানুষ জ্বালানির দামের চাপে নুয়ে পড়ছে। সারোয়ারের দোকানে ডিমের হালি ৭ দিনে ১০ টাকা বেড়েছে। ট্রাকের ভাড়া বেড়েছে, তাই সবজির দামও বেড়েছে শহরে। কিন্তু কৃষক পাচ্ছেন আরও কম, কারণ ব্যাপারীরা কিনতে আগ্রহী না। একদিকে চাষির দাম কমছে, অন্যদিকে ক্রেতার খরচ বাড়ছে। মাঝখান থেকে ফায়দা লুটছে পরিবহন আর মধ্যস্বত্বভোগীরা। এই ফাঁকটা বন্ধ করার কোনো চেষ্টা সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না। বিএনপির মন্ত্রীরা কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, কিন্তু সেই কথাগুলো আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকের কানে পৌঁছাচ্ছে না, বগুড়ার কৃষকের মাঠে পৌঁছাচ্ছে না। যেই সরকার জনগণের ভোটে আসেনি তার কাছে জনগণের কষ্টের হিসাব চাওয়ার জায়গাটাও কম, কারণ তাদের টিকে থাকাটা জনসমর্থনের ওপর নির্ভর করে না। নাসা গ্রুপ বন্ধ, বেক্সিমকো বন্ধ, হাজার হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। বাকিরা ভয়ে আছেন কাল কি হবে। সামিউল ইসলাম জিজ্ঞেস করেছেন, রাষ্ট্র পরিচালকরা কি পরিকল্পনা করছেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ। প্রায় ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার। এই অভিযোগ ঘিরে দেশের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশে কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ইউনূসের বিরুদ্ধে। জানা গিয়েছে ২০২৪ সালের অগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের পর তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয়। সেই সময় দেশের সংবিধান শক্তিশালী করার লক্ষ্যে একটি গণভোট আয়োজন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ইউনূস নিজেই। কিন্তু সেই গণভোটের অর্থায়ন নিয়েই এখন উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কয়েকটি ব্যাংক অভিযোগ করেছে যে গণভোটের প্রচারের জন্য তাদের সিএসআর তহবিল ব্যবহার করা হয়েছে।
অভিযোগ, সরকারের চাপে এই অর্থ দিতে বাধ্য করা হয়েছিল ব্যাংকগুলিকে। রিপোর্ট অনুযায়ী প্রায় ১০০ কোটি টাকা এই খাতে খরচ করা হয়। বিভিন্ন এনজিওর মাধ্যমে এই অর্থ ব্যবহৃত হয়েছে বলে জানা গিয়েছে, যা নিয়ে স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে। ব্যাংকগুলোর দাবি, সরকারি নির্দেশে নির্দিষ্ট কিছু সংস্থাকে অর্থ দেওয়া হয়েছিল, যাদের মধ্যে সুজন, ডিবেট ফর ডেমোক্রেসি এবং এসএডি ফাউন্ডেশনের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, এদের মধ্যে কিছু সংস্থার প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ ছিল না, ফলে সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগও উঠছে। এই ঘটনার জেরে ব্যাংকগুলোর ওপর চাপ ও আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠছে। গণভোটের জন্য প্রায় ১.৪২ বিলিয়ন টাকা ব্যয় করা হলেও বর্তমান বিএনপি সরকারের পক্ষ থেকে সেই সিদ্ধান্তগুলি কার্যকর করা হচ্ছে না বলে অভিযোগ। তারিক রহমানের নেতৃত্বে একাধিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে ইউনূসকে ঘিরে ওঠা এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। শেরপুরের ৫০টা গ্রামে ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। ৯৫ ঘণ্টা পেরিয়ে গেছে। মানুষ ফ্যানের নিচে ঘুমাতে পারছে না, এসএসসি পরীক্ষার্থী পড়তে পারছে না। এই সরকার ক্ষমতায় এসেছে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে, এমন একটা নির্বাচনের মাধ্যমে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। কেন্দ্রে কেন্দ্রে শূন্যতা ছিল, কিন্তু তাতে কিছু আসে যায়নি। বিএনপি তার নিজস্ব কায়দায় ক্ষমতার চেয়ারে বসে গেছে। আর বসার পর থেকে এই দলটি যা করছে, শেরপুরের অন্ধকার গ্রামগুলো তার একটা ছোট্ট কিন্তু নির্মম উদাহরণ। বিএনপি কোনো নতুন দল না, এই দলের জন্ম সেনানিবাসে, জিয়াউর রহমানের হাতে, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে। সেই শুরু থেকেই এই দলের সাথে জনগণের সম্পর্কটা ছিল ওপর থেকে নিচে চাপিয়ে দেওয়ার সম্পর্ক। ক্ষমতায় থেকে দুর্নীতি করো, সন্ত্রাস পোষো, আর ভোটের সময় যা করার করো। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং এবার গণরায়ের ধার না ধরে সরাসরি একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। এই সরকারের মন্ত্রীরা বসে আছেন ঢাকার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে। শ্রীবর্দির সোহেল ৩ দিন ধরে অন্ধকারে বসে আছেন, সেটা তাদের ঘুমে ব্যাঘাত ঘটায় না। ঝিনাইগাতির আতিক আকন্দ বলছেন, খুব তাড়াতাড়ি যেন বিদ্যুৎ আসে, কিন্তু সেই অনুরোধ শোনার মানুষ কোথায়? যে সরকারের বৈধতাই নেই জনগণের কাছে, সে সরকার জনগণের কথা শুনবে কোন দায়ে? এমনিতেই শেরপুরের এই এলাকাগুলোতে স্বাভাবিক সময়ে ১২ থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং চলে, মানে আধা দিনের বেশি বিদ্যুৎ থাকে না এমনিতেই। সেই বাস্তবতায় কালবৈশাখীর পর ৪ দিন অন্ধকার মানে একটা গোটা জনপদ কার্যত থমকে যাওয়া। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠে নেই, মেরামত হচ্ছে না, কোনো জবাবদিহি নেই। এটা কি শুধু প্রশাসনিক ব্যর্থতা? না, এটা একটা সরকারের পুরো চরিত্রের প্রতিফলন। যে সরকার জনগণের ভোটে আসেনি, তাই জনগণের কাছে দায়বদ্ধ থাকার কোনো কারণ তারা খুঁজে পায় না। পরীক্ষার্থী সুমন মিয়া বলছে সে পড়তে পারছে না। এই কিশোরীর ভবিষ্যৎ নিয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। থাকার কথাও না, কারণ সুমন মিয়া এই সরকারকে ভোট দেয়নি, দেওয়ার সুযোগ পায়নি। আর না দিলে তার কথা শোনার দায় এই সরকারের নেই, অন্তত তারা সেটাই মনে করে। বিএনপির এই মন্ত্রিসভা নামের প্রহসন চলছে, নাম সর্বস্ব মন্ত্রীরা দায়িত্ব। রাজধানীর অপরাধ জগৎ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। কোটি কোটি টাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩ মাসে ঢাকায় অর্ধশতাধিক খুন, গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জিসান, ইমন, পিচ্চি হেলাল সহ অন্তত ১০ জন শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১১০ জন সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে এবং চলতি মাসেই বিশেষ যৌথ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ঢাকার খিলগাঁও, গোরান ও মতিঝিল এলাকায় শীর্ষ সন্ত্রাসী জিসানের অনুসারীদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। সম্প্রতি খিলগাঁওয়ের এক আবাসন ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দেওয়ায় প্রকাশ্য রাস্তায় তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা। একই এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছেও নিয়মিত চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে তার কেটে দেওয়া এবং রক্তাক্ত ছবি পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, জিসানের সেকেন্ড ইন কমান্ড শুটার তারিফের নেতৃত্বে এই চক্রটি পরিচালিত হচ্ছে।
রাজধানীর হাসপাতাল পাড়া হিসেবে পরিচিত মহাখালীতেও টেন্ডার দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ক্যান্সার, বক্ষব্যাধি ও গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ঘিরে বছরে প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম চলে, যা নিয়ন্ত্রণ করতে মরিয়া আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা। সম্প্রতি টেন্ডার সংক্রান্ত বিরোধে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের ২ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। আতঙ্কে একজন প্রশাসনিক কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছেন বলেও জানা গেছে। চিকিৎসকরা নিরাপত্তার স্বার্থে হাসপাতালগুলোতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। মিরপুর এলাকায় 4 স্টার গ্রুপ নামে একটি চক্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত ১৮ এপ্রিল মিরপুর ১৩-এর একটি তৈরি পোশাক কারখানায় ১ কোটি টাকা চাঁদা দাবি করে গুলি চালায় সন্ত্রাসীরা। এছাড়া রিকশার গ্যারেজ ও ব্যাটারির কারখানায় হামলা চালিয়ে ক্যাশ লুট ও মালামাল ভাঙচুরের ঘটনাও ঘটছে। অন্যদিকে মোহাম্মদপুর এলাকায় জামিনে মুক্ত পিচ্চি হেলালের আধিপত্য বিস্তারের চেষ্টায় জোড়া খুন ও হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটেছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এই অস্থিরতার মধ্যে নঈম আহমেদ টিটন নামে এক শীর্ষ সন্ত্রাসী সম্প্রতি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড নিয়ে ইমন ও পিচ্চি হেলালের অনুসারীদের মধ্যে পারস্পরিক দোষারোপ। বরিশাল মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনে দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার ৪ মে সন্ধ্যা ৬টার দিকে নগরীর আমতলার মোড়ে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে ঢাকা কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের ২ পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বাড়ে। বিক্ষোভকারীরা জানান, নবগঠিত মহানগর ছাত্রদলের কমিটিতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে এ বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানান। পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব বলেন, দলের দুঃসময়ে আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম এবং হামলা, মামলা ও জেল জুলুমের শিকার হয়েছি, কিন্তু নতুন কমিটিতে তাদের পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। তারা আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির আলোকে ত্যাগীদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আমরা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর বরিশাল মহানগর বিএনপি ও যুবদলের নেতাদের আশ্বাসে অবরোধ। ইরানে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি পেট্রোলিয়াম শিল্প এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরা মিডিয়া অফিস জানিয়েছে, হামলার পর ওই শিল্প স্থাপনায় বড় আগুন ছড়িয়ে পড়ে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে দেশটির দিকে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৩টি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে এবং একটি সাগরে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র হামলার অল্প সময়ের মধ্যেই ড্রোন হামলার এ ঘটনা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ফুজাইরা, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এ ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। ক্রমবর্ধমানে হামলাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আঞ্চলিক সংঘাতকে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরান দাবি করেছে, ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোর গতিবিধি নজরদারির পর তাদের সতর্ক করা হয় এবং শেষ পর্যন্ত সতর্কতামূলক গুলিও ছোড়া হয়েছে। ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বরাতে জানানো হয়, ওমান সাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো তাদের রাডার বন্ধ করে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হবার চেষ্টা করে। বিষয়টি শনাক্ত করার পরই ইরানের নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। তবে ইরানের দাবি অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওই সতর্কবার্তা উপেক্ষা করে। এরপর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইরানের নৌবাহিনী আরও কঠোর অবস্থান নেয়।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শত্রুপক্ষের জাহাজগুলোর কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট এবং যুদ্ধ ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপের পরিণতি আমেরিকান জায়োনিস্ট শত্রুকেই ভোগ করতে হবে। ঘটনাটি হরমুজ প্রণালীর মতো একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে ঘটায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই নৌপথ দিয়ে হওয়ায় সেখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নকারী মার্কিন জাহাজগুলোর ওপর হামলা চালালে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে তিনি মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর উপরও জোর দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে। সেগুলি সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সব কিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা তা করব।